নমস্কার। হাওয়া কল অডিও স্টোরি চ্যানেলে আজ শুনবেন পরিমল গোস্বামীর শ্যামবাজারের জয়। গল্প পাঠে ভাস্বতী সেনগুপ্ত। মাত্র 1-8 মিটারের ব্যবধান নিয়ে ঝগড়াটা আজ কয়েক বছর ধরে চলে আসছে। সলিল আর অনিল দুই বিখ্যাত সাঁতারু। প্রতি বছর এদের প্রতিযোগিতা। প্রথম ছিল 1 মাইলের পাল্লা, বাড়তে বাড়তে আজ 5 বছরে 5 মাইলের পাল্লায় এসে পৌঁছেছে। কিন্তু এদের মধ্যে কে যে শ্রেষ্ঠ তার অবিসংবাদিত মীমাংসা আজও হয়নি। তার কারণ প্রায় পালা করে একবার সলিল একবার অনিল জিতে আসছে, এবং এভাবে চললে কোনোদিনই হয়তো সেই মীমাংসা হবে না। সলিল বালিগঞ্জের ছেলে, অনিল শ্যামবাজারের। দু দলে প্রায় 20,000 উৎসাহী লোক দুজনের পৃষ্ঠপোষক। কাজেই উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ সাঁতারু তার একটা ভালো রকম মীমাংসা না হওয়া পর্যন্ত কেউ কাউকে ছাড়ছে না। এবারে 6ষ্ঠ বছরে তারই আয়োজন চলছে। বালিগঞ্জ এবং শ্যামবাজার উভয় দলই অশান্ত হয়ে আছে। এদের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হওয়া দরকার। শ্যামবাজারের উৎসাহীরা বলে অনিল শ্রেষ্ঠ সাঁতারু, কেননা সে বালিগঞ্জের বাবু নয়, সে রীতিমতো সাধনা করে সাঁতার শিখেছে। বালিগঞ্জের সবাই আরামপ্রিয় এবং বিলাসী, এইরকম একটা ধারণা শ্যামবাজারের মনে বদ্ধমূল। আবার বালিগঞ্জের লোকেরও গোঁড়ামি আছে। তারা বলে শ্যামবাজারের ছেলে হেদর খালে সাঁতার শেখে, সে তো কুপমণ্ডুক। বিস্তীর্ণ লেকের জলে সাঁতার না শিখলে তাকে আবার সাঁতার শেখা বলে? ওরা প্রতি বছর ঠিক একই সঙ্গে রওনা হয় এবং উৎসাহী জনতার হর্ষধ্বনির মধ্যে সাঁতার কাটতে থাকে। ওদের সাঁতার শেষ হয় এসে চিতপুরের খালের কাছে। কেবল রওনা হওয়ার জায়গা বছরে 1 মাইল করে উত্তরে সরে যাচ্ছে। সাঁতার প্রতিযোগিতায় একসঙ্গে রওনা হওয়ার সুবিধা আছে। নির্দিষ্ট দূরত্ব কে কত আগে অতিক্রম করতে পারে তার জন্য পাশাপাশি রওনা হওয়ার কোনো কারণই থাকতে পারে না। কিন্তু এদের বেলায় তার ব্যতিক্রম করতে হয়েছে। এর অবশ্য অনেকগুলো কারণ আছে। প্রথমে যখন পৃথক রওনা হওয়ার কথা হয়, তখন শ্যামবাজার দলের মুখপাত্র ক্ষিতীশ ভট্ট বলেছিল, আমাদের কি গাধা পেয়েছ? যে আগে রওনা হবে অসুবিধা ভোগ করতে হবে তাকে, আর যে পরে রওনা হবে তার সুবিধা 16 আনা। সে আগের সাঁতারুর উপর নজর রাখতে পারবে, তার দুর্বল মুহূর্ত বুঝে তাকে ছাড়িয়ে যেতে পারবে, কোথায় তার ভুল হচ্ছে তা দেখতে পারবে। আমাদের পার্টিকে যদি পরে যেতে দাও তাহলে রাজি। বালিগঞ্জের ক্যাপ্টেন বলে, আমরাই বা আগে যাব কেন? গঙ্গা পাড়ের লক্ষ লক্ষ দর্শকও তাতে রাজি নয়। তারা দুবারেই দুজনের জন্য অত সময় নষ্ট করবে না। শেষে ঠিক হয় ওরা একই সময় একই সঙ্গে রওনা হবে, এবং তাই হয়ে আসছে এতদিন। কিন্তু লক্ষ্যস্থলে এসে দুজনে আগু পিছু হয়ে পড়ে। যেবারে অনিল পিছিয়ে পড়ে সেবারে সে বলে সলিল বোধহয় তাকে ধাক্কা মেরেছে সাঁতার কাটতে কাটতে। সেই রকমই তার মনে হয়েছে 2-1 বার। আবার যে বছর সলিল পিছিয়ে পড়ে সে বছর সলিল বলে অনিল তাকে 2-1 বার ধাক্কা মেরেছে বলে তার সন্দেহ হয়। এই ধাক্কা মারা ব্যাপারেও আড়ালে আড়ালে দুপক্ষ গর্ব অনুভব করে। সলিল যেবারে ধাক্কা মারে সেবারে বালিগঞ্জের উৎসাহীরা বলে, এমন দূরপাল্লার সাঁতার কাটতে কাটতেও যে ধাক্কা মারতে পারে সে বাহাদুর। আবার যে বছর অনিল ধাক্কা মারে সেবারে অনিলের ক্ষমতায় শ্যামবাজারের লোকেরা পুলকিত হয়ে ওঠে। বলে, অনিল নয় তো যেন পদ্মার কুমির, ভুল করে মানুষের ঘরে জন্মেছে। ক্ষিতীশ ভট্ট
শ্যামবাজারের উৎসাহীদের বলেছে, এবারে কোনো ত্রুটি রাখা যাবে না। এবারে এমন কিছু করতে হবে যাতে বালিগঞ্জকে অন্তত ৮ মাইল দূরে ফেলে শ্যামবাজার এগিয়ে যেতে পারে। সে আরো বলেছে, যথেষ্ট খরচ করতে হবে এজন্যে। শ্যামবাজারের শ্রেষ্ঠত্ব এবারে স্থায়ীভাবে প্রমাণ করতে হবে, নইলে সাঁতার খেলায় আর আমি নেই। ক্ষিতীশ ভট্টের বুদ্ধিতে কি না হতে পারে। শ্যামবাজারের লোকেরা তার ক্ষমতায় এত বিশ্বাসী যে তার মুখের ওই কথাটি শুনেই সবাই মনে মনে ভাবতে লাগলো, এবারে বালিগঞ্জ ডুববে। সমস্যা যতই জটিল হোক, ক্ষিতীশ ভট্ট সহজে তার মীমাংসা করতে পারে। স্থূল দেহ, মাথাটি ছোট, চুল আরো ছোট, দেখে মনে হয় বাংলার আদুরে দুলাল। কিন্তু কাজে নামলে তার তুল্য সাহসী, কৌশলী এবং একগুঁয়ে আর কেউ থাকতে পারে বলে মনে হয় না। এবারে অনিলকে স্থায়ীভাবে শ্রেষ্ঠ প্রমাণ না করিয়ে সে ছাড়বে না, এই তার প্রতিজ্ঞা। ক্ষিতীশ ভট্ট কণ্ঠ প্রতি ৮ আনা ধার্য করেছে। যার কণ্ঠে যত খুশি জোর, যার চিৎকার ৮ মাইল দূরের লোক শুনতে পারে, এমনই লোক বেছে বেছে সে জোগাড় করেছে ১০০০ খানেক। ৫০ খানা নৌকো ভাড়া করা হয়েছে তাদের জন্য। তারা সাঁতারের সময় অনিলের সঙ্গে সঙ্গে থাকবে। অনিলকে তারা চিৎকার করে উৎসাহ দেবে, তাতে অনিলের মনে প্রতি মুহূর্তে নতুন উদ্দীপনা জাগবে। সে ছুটে চলবে টর্পেডোর মতো। আর তাতে গৌণ ফলও একটা লাভ হওয়ার সম্ভাবনা। অর্থাৎ অনিলের পক্ষে এত উৎসাহদাতার আবির্ভাবে সলিল মনে মনে জ্বলতে থাকবে। সে উত্তেজিত হয়ে উঠবে, আর ওই সঙ্গে তার হাত পা শিথিল হয়ে আসবে। হারবে সে নির্ঘাত। খুব গোপনে এসব প্ল্যান করা হলো, কিন্তু কথাটা গোপন রইল না। কেমন করে বালিগঞ্জের কানে কথাটা গিয়ে পৌঁছলো। বালিগঞ্জের ক্যাপ্টেন শিশির হালদার বলে উঠল, তাই নাকি? আচ্ছা, আমরাও দেখে নেব। এবারে আমরা চোরের উপর বাটপারি করব। উদ্দেশ্যটা মনোমত হলেও বালিগঞ্জের মুখে শ্যামবাজারি ভাষাটা সহকারী ক্যাপ্টেন তরুণ কুমারের পছন্দ হলো না। সে কথাটা সংশোধন করে বলল, আমরা ডাবল ক্রস করব। শ্যামবাজারকে ডোবাতেই হবে। বালিগঞ্জ যে শ্যামবাজারের প্ল্যান সব জেনে ফেলেছে, সে কথা শ্যামবাজারের কানে পৌঁছতে দেরি হলো না। এমনকি তারা পাল্টা যেসব প্ল্যান করবে তার পুঙ্খানুপুঙ্খ খবর এসে গেল ক্ষিতীশ ভট্টের কাছে। শ্যামবাজারের গুপ্তচর সব নিজে কানে শুনে এসেছে। জানা গেছে বালিগঞ্জের দল ২০০ জয়ঢাক আর ২০ খানা নৌকো সলিলের পাশে থেকে তাকে উৎসাহ দেবে। আর তার শব্দে শ্যামবাজারের সকল কণ্ঠধ্বনিকে তারা ডুবিয়ে দেবে। ক্ষিতীশ ভট্ট প্রমাদ গণল, জয় ঢাকের বাদ দিয়ে মানুষের গলা সত্যিই যে ডুবে যাবে। এই অবস্থায় সাঁতারে জয় পরাজয়ের কোনো মানে হয়? কেন? শ্যামবাজারের সহকারী ক্যাপ্টেন নীলু ঘোষ নির্বোধের মতো প্রশ্ন করল। ক্ষিতীশ ভট্ট বিরক্ত ভাবে বললেন, এটুকু বুঝলে না? একদিকে মানুষের চিৎকার, আরেকদিকে জয় ঢাকের শব্দ। দর্শকেরা জয় ঢাককেই বেশি সম্মান দেবে। তাছাড়া ওতে অনিলের মন দমে যাবে। নীলু ঘোষ কথাটি বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, তাই তো। ক্ষিতীশ ভট্ট জিজ্ঞাসা করল, হাতে আছে কত? ১০২ টাকা হবে। ওতে কিছু হবে না। তাহলে উপায়? ভাবছি। বলে ক্ষিতীশ ভট্ট দুহাতের উপর মাথার ভার ন্যস্ত করে মিনিট ৩ বসে ভাবল। তারপর ধীরে ধীরে উঠে বলল, আমি একটু ঘুরে আসছি। মারোয়ারি মহলে এদের সাঁতার নিয়ে বছরে বাজি খেলা হয় বহু লক্ষ টাকার। ক্ষিতীশ ভট্ট গেল এক পরিচিত মারোয়ারি ধনীর কাছে। তার প্রস্তাবটা হলো, ১০০০-৫০০ টাকা চাই। কেন? ভিক্ষা চাই না, টাকায় টাকা উঠে আসবে, টাকা ১০ গুণ ফিরে আসবে। কেমন করে হবে সমঝিয়ে দিন। ক্ষিতীশ ভট্ট তার প্ল্যানটা সব খুলে বলল।
যে 200 জয়ঢাক বালিগঞ্জ বায়না করেছে তাদের আরো বেশি টাকা দিয়ে শ্যামবাজারের দিকে টেনে আনতে হবে। তাছাড়া কলকাতা শহরে আর যত জয়ঢাক আছে তাদেরও বায়না করতে হবে। তাহলেই যে শ্যামবাজার জিতবে তার গ্যারান্টি কোন দিবে? স্রেফ উৎসাহে শ্যামবাজার জিতে যাবে, আর এই উৎসাহের ভারে বালিগঞ্জ হারবে। তোমাদের খেলায় আর চান্সের প্রশ্ন থাকবে না, জিত তোমাদের নিশ্চিন্ত হবে। মারোয়ারি বুদ্ধিমান, সে বলল, না বাবু, ও হচ্ছে তোমাদের হার জিত, আমাদের হার জিত তো ওভাবে হবে না। তোমরা ভাবছো জয়ঢাকে তোমরা জিতবে, বালিগঞ্জ জয়ঢাক বাজাতে পারবে না, জব্দ হবে। কিন্তু যারা জ্বলে ভাসবে তারা ওই আওয়াজে ফুর্তি পাবে না। ওরা নিজেদের লোকসান করবে, তোমাদেরও লোকসান হবে। ক্ষিতীশ ভট্ট নিরাশ হয়ে ফিরে এলো। মারোয়ারি ঘুঘু ব্যবসায়ী ধরেছে ঠিক, ছাতারুদের কি অবস্থা হবে তা এরা কেউ ভাবেনি। এরা কেবল উৎসাহী আর পৃষ্ঠপোষকদের জয় পরাজয়ের কথাটাই ভাবছে। পরক্ষণেই ক্ষিতীশ ভট্টের মনে হলো, কিন্তু সেটাও কম কথা নয়। শহরের লাখ লাখ লোকের চোখের সম্মুখে বালিগঞ্জ কেবল জয়ঢাক বাজিয়ে জিতে যাবে, শ্যামবাজারের পক্ষে সে কি কম অপমান? ক্ষিতীশ ভট্ট দমল না। তার মাথায় আর এক কৌশলের উদয় হয়েছে। সে ফিরে এসে নিজেদের মধ্যে চাঁদা তুলল 1000 টাকা। তারপর শ্যামবাজারের ড্রামাটিক ক্লাবের পরম উৎসাহী অভিনেতাকে স্মরণ করল। বয়স তার 20-22, কিন্তু যুদ্ধের বাজারেও বেকার। থিয়েটারে অভিনয় করার শখ তার বহুদিনের। সৈন্য করবে করবে মিথ্যা ভয়ে যুদ্ধের চাকরিতে ঢোকেনি, এবং সৈন্যের ভূমিকায় অভিনয় করতে হবে ভয়ে ব্যবসাদারি থিয়েটারে ঢোকেনি। শৌখিন থিয়েটার পার্টিতে তার কিছু মর্যাদা আছে, কিন্তু সে নায়কের ভূমিকা চায়। পুজোয় শাহজাহান হবে তাদের ক্লাবে, এই তার ইচ্ছা। এ বিষয়ে ক্ষিতীশ ভট্টের কিছু হাত আছে। সুতরাং ক্ষিতীশ ভট্টের আদেশে সে পরম আনন্দের সঙ্গে কাজে লেগে পড়ল। তারই শিক্ষা মতো সে সফল অভিনয় করল গিয়ে মাঝিদের আড্ডায়। তাদের কাছে বলল সে বালিগঞ্জ থেকে আসছে। সে বলতে এসেছে জয়ঢাক নিয়ে ঢাকিরা যখন নৌকায় উঠবে তখন প্রত্যেক নৌকোয় একখানা করে লাল নিশান ওড়াতে হবে। সেজন্য প্রত্যেকে 1 টাকা করে অতিরিক্ত পাবে। সেই টাকাই সে অগ্রিম দিতে এসেছে। নিশান এখনো সব তৈরি হয়নি, নৌকো ছাড়ার সময় দেওয়া হবে। এতে অভিনয় নৈপুণ্যের বিশেষ কিছু দরকার ছিল না, 1টা করে টাকাই যথেষ্ট ছিল। কিন্তু মিথ্যা কথাটি অভিনয়ের পর্যায়ে পড়ে বলে অভিনেতাটিকেই এই কাজটি করতে হলো। ক্ষিতীশ ভট্ট প্রয়োজন মতো লাল নিশান তৈরি করে ফেললো। তাদের দলের প্রত্যেকের হাতেও একখানা করে লাল নিশান থাকবে, সবগুলো নৌকোতেও থাকবে। এতে দর্শকেরা ভাববে জয়ঢাকও শ্যামবাজারের। বালিগঞ্জকে অন্তত একটা বিষয়েও জব্দ করা হবে, এইটাই আপাতত তাদের লাভ মনে হলো। প্রতিযোগিতার দিন এসে পড়েছে। গঙ্গার ধারে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে গেছে। ওপার থেকে যারা এপারে আসতে পারেনি তারা ওপারেই দাঁড়িয়ে গেছে। ভাগ্যবানেরা অপেরা গ্লাস চোখে লাগিয়েছে। স্ত্রী, পুরুষ, শিশু, বৃদ্ধ শহর এবং মফস্বলের বুক খালি করে এসে দাঁড়িয়েছে নদীর ধারে। চিতপুর খাল থেকে উজান দিকে 5-6 মাইলের মধ্যে তিল ধারণের জায়গা নেই। 10-15 হাত দূরে দূরে খাবারের দোকান, পান সিগারেটের দোকান বসে গেছে। সাঁতারের সময় ঘনিয়ে আসছে। 2 ডাক্তার 2 সাঁতারুর দেহ পরীক্ষা করে বললেন হোয়াইট ফিট। বেলা 7টার মধ্যে দুপক্ষের প্রায় 5 সের চর্বি ফুরিয়ে গেল। সলিল এবং অনিল যখন চর্বিলিপ্ত দেহে জলের ধারে এসে দাঁড়ালো তখন মনে হলো তারা যেন মাটির মানুষ থেকে দুজন দুটি জলের জন্তুতে পরিণত হয়েছে। 8টা বাজতে আর মিনিট 3 দেরি। দুজনে জলে গিয়ে নামলো। বাঁশি বাজলেই সাঁতার আরম্ভ হবে।
সবাই সাঁতারুদের নিয়ে ব্যস্ত, কিন্তু ক্ষিতীশ ভট্ট ব্যস্ত আছে অন্য কাজে। তার ইঙ্গিতে বালিগঞ্জের অলক্ষ্যে তাদের জয়ঢাকের নৌকোগুলোয় লাল নিশান বিলি হয়ে গেল। আকাশে এতক্ষণ বড় একখণ্ড কালো মেঘ ছিল সূর্যকে ঢেকে। সে মেঘও ঠিক এই সময় সরে গেল। সূর্যের হাসি এসে ভেঙে পড়ল দুই সাঁতারুর উপর। জলের ঢেউগুলো ঝলমল করে উঠল। রৌদ্রালোকে দর্শকের মুখ আরো উজ্জ্বল হলো। এমনই সময় নৌকো থেকে দ্রুত তালে জয়ঢাক বেজে উঠল। সাঁতারের বাঁশিও বাজলো একই সঙ্গে। দর্শকদের হর্ষধ্বনি তরঙ্গায়িত হয়ে ছুটে চলল চিতপুর খালের দিকে। বালিগঞ্জের শিশির কুমার এবং শ্যামবাজারের ক্ষিতীশ ভট্ট সদল বলে পৃথক নৌকায় সাঁতারুদের সঙ্গে রওনা হলো। বালিগঞ্জের নৌকো থেকে শিশির কুমার হঠাৎ লক্ষ্য করল জয়ঢাকের নৌকোগুলোয় লাল নিশান উঠছে। এ কি করে সম্ভব হলো? লাল নিশান তো শ্যামবাজারের চিহ্ন। সে চেঁচিয়ে উঠল, কে বিশ্বাসঘাতকতা করেছে? নামাও নামাও, নৌকো থেকে লাল নিশান নামাও। কিন্তু 10 লক্ষ লোকের হর্ষধ্বনি আর জয়ঢাকের বাজনায় সে চিৎকার কারো কানেই গেল না। শিশির কুমার বৃথাই বলতে লাগলো, এ নিশ্চয়ই শ্যামবাজারের জোচ্চুরি, আমরা এ কিছুতেই মানব না। ক্ষিতীশ ভট্ট তার নৌকা থেকে চেঁচিয়ে বলতে লাগলো, লাল নিশান দেখে খেপে উঠল কে? কে লাল কাপড় দেখে শিং বাঁকায়? শুনে আর সবাই হো হো করে হেসে উঠল। এমন সময় এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটে গেল। লক্ষ লক্ষ নরনারী নদীর পাড় থেকে হঠাৎ চিৎকার করে উঠল, ডুবলো ডুবলো। এমন প্রবল চিৎকারে হঠাৎ বাজনা থেমে গেল। ডুবলো ডুবলো চিৎকারের ঢেউ জনতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত হলো। যারা দূরে ছিল তারা কিছুই বুঝতে পারলো না। শ্যামবাজারের উৎসাহীরা বলতে লাগলো, নিশ্চয় বালিগঞ্জ ডুবেছে। বালিগঞ্জের লোকেরা বলতে লাগলো, ডুবেছে শ্যামবাজার, আমরা আগেই জানি ওরা ডুববে। তারপরেই আবার চিৎকারের আরেকটা ঢেউ এসে সবার কানে কানে ধাক্কা মেরে বলে গেল, দুজনেই ডুবেছে। একটা অসম্ভাবিত সর্বনাশ ঘটে গেল 10 মিনিটের মধ্যে। আকাশ থেকে যেন বজ্রাঘাত হলো। সলিল আর অনিল পাশাপাশি এগিয়ে যাচ্ছিল। প্রথম 5 মিনিট তারা বেশ ভালোভাবেই চলছিল, যদিও অন্যান্য বছরের তুলনায় এবারে তাদের গতি ছিল মন্থর। দর্শকেরা মনে করেছিল প্রথমেই ওরা ক্লান্ত হতে চায় না, সেই জন্যই ধীরে ধীরে যাচ্ছে। তারপর দেখা গেল সলিলের মাথাটা জেগে আছে, দেহটা জলের মধ্যে কয়েক ইঞ্চি ডুবে গেছে। তার কয়েক সেকেন্ড পরে অনিলেরও পিঠ আর দেখা গেল না। তারপর ধীরে ধীরে ওদের মাথাও ডুবতে থাকলো। তখন সবাই ভাবলো ওরা প্রতিযোগিতা করে দুজনেই ডুব সাঁতার কাটছে। কিন্তু 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট কেটে গেল, তবু ওরা উঠলো না। দর্শকদের মধ্যে যারা রেস খেলায় অভ্যস্ত তাদের কেউ কেউ প্রশ্ন করতে লাগলো, এবার কি ওদের কিছু কিছু হ্যান্ডিক্যাপ দেওয়া হয়েছে? কিন্তু তার উত্তর কেউ দিতে পারলো না। উৎসাহীদের মুখে আশঙ্কার ছায়া গাঢ় হয়ে এলো। তারা উন্মাদের মতো পরস্পরকে প্রশ্ন করতে লাগলো, কি হলো, এরা উঠছে না কেন? তারপর 5 মিনিটের মধ্যেও যখন কারো মাথা দেখা গেল না, তখন অনেকেই জলে ঝাঁপিয়ে পড়লো। তারা ডুবে ডুবে অনুসন্ধান করতে লাগলো, কিন্তু সাঁতারুদের কোনো পাত্তাই পাওয়া গেল না। আকাশের সূর্য আবার কালো মেঘের আড়ালে অদৃশ্য হলো। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। প্রবল বৃষ্টি পড়তে লাগলো। সবারই মুখে উৎকণ্ঠা, সবারই মুখে প্রশ্ন, কি হলো, কি হলো? গঙ্গার স্রোত তরতর বয়ে যাচ্ছে। তার অন্তরে সহস্র রকম রহস্য। সে রহস্য কে উদ্ঘাটন করবে? সলিল এবং অনিল দুজনের আত্মীয়রাই নদীর তীরে হাই হাই করতে লাগলো। পুলিশ দেখা দিল ঘটনাস্থলে। তারপর বহু চেষ্টা করে ডুবুরির সাহায্যে দুটি অজ্ঞান দেহকে টেনে তোলা হলো জল থেকে। ডাক্তাররা বহু চেষ্টা করলেন তাদের বাঁচাতে, কিন্তু বাঁচানো গেল না। দুপক্ষের ক্যাপ্টেন এবং তাদের প্রধান অনুচরদের গ্রেফতার করা হলো। সবারই মনে সন্দেহ জাগলো, ঘটনা সহজ নয়। নিশ্চয় বিরুদ্ধপক্ষীয়রা বিরুদ্ধপক্ষীর সাঁতারুকে বিষ খাইয়েছে। আত্মীয় স্বজনের অনিচ্ছা সত্ত্বেও দেহ দুটি পুলিশের হেফাজতে গেল পোস্টমর্টেম পরীক্ষার জন্য, এবং তার ফল যা প্রকাশ হলো
তা ইম্ফলের খবরের চেয়েও উত্তেজক। সেদিন উৎকণ্ঠিত উৎকর্ণ জনসাধারণ এবং দেশি বিদেশি খবরের কাগজের রিপোর্টারগণ দীর্ঘকাল ধৈর্যের সঙ্গে মর্গে অপেক্ষা করে শুনতে পেল দুজনেরই পেটে 10 পাথর পাওয়া গেছে। সবাই সবিস্ময়ে উচ্চারণ করলো, পাথর? হ্যাঁ, পাথর। এরা 1944 সালের এই কমাসে যত ভাত খেয়েছে তার সঙ্গে প্রতিদিন অন্তত 2.5 তোলা করে কাঁকড় খেয়েছে। 10-এর আন্দাজ হ্যান্ডিক্যাপ নিয়ে কোনো সাঁতারুই মিনিট 5 বেশি ভেসে থাকতে পারে না। এরা তো তবু আরো 2-1 মিনিট বেশি ভেসেছে। ক্ষিতীশ ভট্ট হাজার থেকে বেরিয়ে এসেই প্রমাণ করলো শ্যামবাজার জিতেছে। কেননা সলিলের মাথা ডুবে যাওয়ার পরেও অনিলের মাথা আরো 3 সেকেন্ড বেশি ভেসেছিল।